গুমের অভিযোগে পরোয়ানাভুক্ত ১৬ সেনা সদস্য হেফাজতে, জানালো সেনাবাহিনী। মেজর জেনারেল কবির নিখোঁজ, ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করছে বাহিনী। উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট দরকার জাতির, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই এই প্রসঙ্গ টেনেছে এনসিপি, মত বিশ্লেষকদের। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। কোনো উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ ফখরুলের। পদ্ধতির চেয়ে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, সেমিনারে বললেন রাজনীতিবিদরা। নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রামের সিএসসি সাংবাদিকদের জন্য বিধি নিষেধের বেড়াজাল না রাখার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। রমনা জোনের ডিসির দাবি, গ্রেফতার হননি কেউ। গাজামুখী নৌবহরে ইসরায়েলি হামলা ও কারাগারের অভিজ্ঞতা জানালেন শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। উপদেষ্টাদের নয়, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে দেশের মানুষের সেফ এক্সিট প্রয়োজন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। কেউ বছরের পর বছর গুম থেকে ফিরে এসেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের এমন উদাহরণ আছে অনেক। মানবাধিকার কমিশন থাকলেও সেটি ছিল সরকারের সহায়ক সংস্থা হিসেবেই। তবে ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার নিশ্চিত করতে নিয়েছে নানামুখী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ বিষয়ক পরামর্শ সভা। খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয়। এর আগেও বিচারক ছিলেন, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। If judges were always very judicious, then the trend of extrajudicial killing that we have seen over the years would not have been a reality. সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন সবকিছুই অকার্যকর ছিল। পরিস্থিতি পাল্টাতে সমন্বিত উদ্যোগে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর তাগিদ দেন তিনি। ৩৬-এর সংগ্রাম চলছে ৩৬ দিনের মধ্যে। ২৭শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে। এই রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার ফিক্স করতে হবে। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জাতির অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে সেফ এক্সিট প্রয়োজন। তিনি আরো বলেন, আগে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতি গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির।
সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অনেকটাই এগিয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বাকি কাজটুকু শেষ করবে পরবর্তী সরকার। এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আনিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির আলোচনায় সেফ এক্সিট প্রসঙ্গ এখন তুঙ্গে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই প্রসঙ্গ তুলেছেন এনসিপি নেতারা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সরকারের প্রতি হয়তো ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম নিয়েছে ছাত্র নেতৃত্বের, কিন্তু সব দলের সমর্থনে গঠিত সরকারের মধ্য থেকে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরই তা পরিষ্কার করা উচিত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষ দিকে। ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়। বলা হয়ে থাকে, বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট দেয়। 17 বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। আর এই অভিযোগ করেছেন খোদ নাহিদ ইসলাম। তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর যিনি এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, ভাবছে যে এই সরকার শেষ পর্যন্ত তাদের ট্র্যাকে নাই, তারা তাদের দলটাকে গুছাইতে পারলো না, সংগঠিত করতে পারলো না। এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। যারা যারা 5 আগস্টের শক্তি তারাই এখন মূল স্টেক হোল্ডার, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু কম। এই অবস্থায় রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। এটাও ঠিক যে এই সরকার যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবেই সরকারের অধিকাংশ লোকই বাংলাদেশে না থাকার সম্ভাবনা বেশি। খোদ ইউনূস সাহেবও হয়তো চলে যেতে পারেন। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। যদি আপনার কাছে মনে হয় কেউ অপরাধ করে থেকেছে এবং এই অপরাধের ব্যাপারে আপনার কাছে অকাট্য প্রমাণ থাকে, তাহলে তো আপনি তাকে এখনই বিচারের মুখোমুখি করতে পারেন। আপনি সেফ এক্সিট পর্যন্ত অপেক্ষা করছেন কেন? এই সরকার তো কোনো অপরাধীকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, কোনো অপরাধীকে রক্ষা করার জন্য তো এই সরকার গঠন হয়নি। এটা তো তথাকথিত সরকারের মতো না। এখন এই মুহূর্তে সেফ এক্সিটের প্রমাণ কি? শেখ হাসিনাকে ফোন কল করা, সেই রেকর্ড তো বের করা দরকার। বের করলে তাকে তো ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনেই গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। সেফ এক্সিট সরকারের এমনি আছে, কারণ এই সরকার একটা গণবৈধতার মধ্যে দিয়ে আছে, তাকে ছাড়া পরবর্তী সরকারের বৈধতা নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ উঠেছে। গাজীপুরে এক স্মরণ সভায় এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহের নবমৃত্যুবার্ষিকীর এক স্মরণ সভায় কথা বলেন তিনি। শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সমতার প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপি মহাসচিব। সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা ছাড়া তা সম্ভব নয় বলেও জানান মির্জা ফখরুল। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো
দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। নির্বাচনে পিআর পদ্ধতির দাবির বিষয়টি ছেড়ে দিতে হবে জনগণের কাছে। কোনো দলের দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন, এমন রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক আচরণ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটি মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। রাজধানীর কসমোস সেন্টারে পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব, সহিংসতা আর অনিয়মের কথা তুলে ধরে এ থেকে উত্তরণের উপায় হিসেবে পিআর পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন। এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয়, একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমাদের পিআর পদ্ধতি, যেটা আমরা সংখ্যানুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করেন, নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। তাদের মতে পিআর পদ্ধতিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি সব সমস্যার সমাধান। আসলে বিষয়টি এত সরল নয়। একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, সেটা হচ্ছে উচ্চ কক্ষে পিআর থাকবে আর নিম্ন কক্ষে ফার্স্ট পাস দি পোস্ট থাকবে, এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে। এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো। মার্কা নয়, ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন, এটি আসলে থাকে না, বা এই স্লোগান যারা সচেতন মহলে দিয়ে থাকেন, এই স্লোগানের আসলে কোনো গুরুত্ব থাকে না। যারা পিআর এর কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয়। বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে ভবিষ্যতে সংসদে আলোচনা হতে পারে। যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে। আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না, কেন আমরা তো বাকশাল করছি না, বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না। বক্তারা জানান, রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতার পরিচয় না দিলে কোনো পদ্ধতিতেই মিলবে না সুফল। সেই হিসাবে হয়তো জেলা প্রশাসক। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখা যাবে, মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তাদের কর্মশালায় তিনি কোথাও বিশৃঙ্খলা হলেই কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। প্রিজাইডিং কর্মকর্তারা তাদের আইনি ক্ষমতা ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে হুঁশিয়ার করেন তিনি। নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা শুরু হয় চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। উদ্বোধন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। তাদেরকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে জানিয়ে তা ব্যবহারের আহ্বান জানান। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নেব। আগামী ফেব্রুয়ারিতে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার। আইনের শাসন কাকে বলে এটা আমরা এই ইলেকশনে, এই নির্বাচনে দেখাতে চাই। তাতে যা হবে সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন দেব।
কর্মশালায় রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, অর্থ ও পেশিশক্তির দাপট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা সহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের কমিটমেন্ট, নির্বাচনকে ভালো করতেই হবে যেভাবেই হোক। আমাদের কাছে চাই আমরা কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো আদর্শের নয়, আমাদের কোনো দলদাস না, আমরা হচ্ছে জনদাস। যদি আমাদেরকে দাস বলতে হয় তাহলে আমাদের জনদাস বলা দরকার। আমরা জনদাস হয়ে দায়িত্ব পালন করতে চাই। সরকারের কমিটমেন্টকে ফুলফিল করে 100% স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন ইনশাল্লাহ আমরা উপহার দেব। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার নির্বাচন কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গণমাধ্যমের জন্য নীতিমালা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে সাংবাদিকদের সাথে বসা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন আন্তরিক হলে সাংবাদিকদের বিধিনিষেধ কমিয়ে স্বাধীনতা দেওয়ার বিকল্প নেই। এক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এর আগের কয়েকটি নির্বাচনে গণমাধ্যম কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। সভায় অন্য বক্তারা বর্তমান নীতিমালার সমালোচনার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন। নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা 2025 নিয়ে পর্যালোচনা সভা আয়োজন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। ভোট কেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার করা যাবে, বাট ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে। আলোচকরা বলেন, গণমাধ্যম কর্মীরা এই নীতিমালা প্রত্যাখ্যান করেছে। ভোট চলাকালীন সাংবাদিকদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার বিষয়েও বিরোধিতা করেন আলোচকরা। একটি ভোট কক্ষে দুজন বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না এবং 10 মিনিটের বেশি থাকতে পারবেন না, সেখানে আমাদের আপত্তি রয়েছে। নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেন্স ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত। নির্বাচন করতে আমরা মাঠে যাব, যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে আমরা যাব, আমরা তো সব জায়গায় যাব না। যেমন নীতিমালা তেমন কাভারেজও হবে। গত 3 নির্বাচনে যে নীতিমালা ছিল সেটিই এখনো বহাল আছে দাবি করে প্রস্তাব দেওয়া হয় প্রার্থীদের হলফনামা আগেই সাংবাদিকদের কাছে পৌঁছানোর। সাংবাদিকরা আক্রমণের শিকার হলে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ারও প্রস্তাবনা আসে। আমাকে 10 মিনিট পরে বের করে দিয়ে তো পুনরায় সে আবার তার নির্বাচনী কার্যক্রমে যা যা করণীয় সে যা মনে করে তাই করা শুরু করবে। ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের যে কার্ডটা দেন, ঢাকার বাইরেও আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, এটা তো অ্যাবসার্ড। আলোচনায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, কমিশন যদি সত্যিই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে গণমাধ্যম কর্মীদের বিধিনিষেধের বেড়াজালে আটকে রাখা যাবে না। যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায়, দে হ্যাভ টু টেক ইউর হেল্প। যেখানে যতটুকু উদার করা যায়, ইয়োর প্রেজেন্স দ্যাট মাস্ট বি দেয়ার। ভোট কেন্দ্রে আপনারা কতক্ষণ থাকবেন সেটাও বেঁধে দেওয়া উচিত নয়, কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 3:30টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ চলছিল। পুলিশ বারবার তাদের রাস্তা ছেড়ে দিতে বললেও সেখানে সমাবেশ চালিয়ে যায় জাতীয় পার্টি। এ সময় সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ওই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, এ ঘটনায় জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি। গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত মানবাধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন তিনি। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাত্রা করা একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। ইসরায়েলিদের হাতে আটক হয়ে কিছুদিন কারাগারে বন্দী থাকার পর সরকারের প্রচেষ্টায় শনিবার দেশে ফেরেন তিনি। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ।
বিকেলে পান্থপথে দৃক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলনে শহীদুল আলম জানান, গাজায় পৌঁছার আগেই নৌবহরে আক্রমণ করা হয়, সৃষ্টি হয় ঝড়। ইসরায়েলের হাতে স্পর্শকাতর তথ্য যেন না পড়ে সেজন্য মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন কিছু ফেলে দেন সমুদ্রে। একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে, একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। জসিম নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। অপহরণের পর ইসরায়েলি বাহিনী তীরে নিয়ে চালায় নির্যাতন, গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। প্রতিবাদ স্বরূপ করেন অনশন। উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়, টার্মাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল, মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। গাজায় আগ্রাসন নিয়ে অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার নিন্দা জানান শহীদুল আলম। Shame on you for being complicit in genocide. Shame on you for aiding and abetting the genociders. আমরা আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি, এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে। বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টার ভূমিকা প্রশংসা করেন তিনি। পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিপুল সংখ্যক অবৈধ গ্যাসের সংযোগ দিয়েছিলেন রাজনীতিবিদরা। এই সংকট মোকাবেলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এলপিজির অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে এই তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সেমিনারে এলপিজি খাতের সংকট মোকাবেলায় সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা বলেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে এই খাত গভীর সংকটে পড়বে। ইন্ডাস্ট্রিতে অ্যাডভান্টেজ আছে, হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বাংলাদেশে এলপিজি, অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক সেমিনার। তো এলপিজি নিয়েও অনেকের একটা ভয় আছে এই মুহূর্তে, বাট দ্যার ইজ নাথিং টু বি ওয়ারিড। অল ওভার দ্য ওয়ার্ল্ড এলপিজি ইজ ইউজড ফর অটো গ্যাস, for household use and for industry. These are the three areas where LPG is being used. মূল প্রবন্ধ উপস্থাপনের পর কথা বলেন জ্বালানি উপদেষ্টা। বলেন, জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাস কূপ খনন আর লাইন করা হয়েছে। এ সময় এলপিজির দাম 1000 টাকার নিচে হওয়া উচিত বলে মন্তব্য করেন উপদেষ্টা। আরেকটা হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে। অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য। সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়। এইটাকে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেন ব্যবসায়ীরা। বলেন, জ্বালানি খাতে উন্নতির জন্য সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা সহজে পাওয়া যায় না। বিভিন্ন দপ্তর থেকে চরম হয়রানির শিকার হন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের টাকা পাচার নিয়ে করা উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন তারা। আপনি পলিসি তৈরি করবেন উইদাউট দ্য পাবলিক হিয়ারিং, আপনি বাজেট তৈরি করবেন উইদাউট পাবলিক হিয়ারিং, আপনি বৎসরের মধ্যে এসে ট্যাক্স লাগিয়ে দেবেন উইদাউট পাবলিক হিয়ারিং। কারো কাছে গেলেই যেন তুচ্ছ তাচ্ছল্য। এই যদি ব্যবসায়ীদের জায়গা হয়, তাহলে ব্যবসা কে করবে? নেক্সট জেনারেশন কি ব্যবসা করতে আসবে কিনা বলেন আপনারা? প্রাইসিংয়ে যেখানে আমরা সম্পৃক্ত না, এবং যে সমস্ত প্রাইসিং করা হয়েছে, এই প্রাইসিং যদি থাকে, আমার মনে হয় এলপিজি বোর্ডে অনেকেই আছেন, ইউ উইল নট সার্ভাইভ দ্যাট লং, এবং এই সেক্টরটা উইল ডাই। এটা দীর্ঘদিন সাস্টেন করবে না। সেমিনারে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম বলেন, সব সরকারই ক্যাবকে প্রতিপক্ষ মনে করে। এ সময় জ্বালানি খাতে তামাশা চলছে উল্লেখ করে দাম নির্ধারণে কেন গণশুনানি তুলে নেওয়া হলো বিইআরসির কাছে তার জবাব চাইতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, চাহিদার তুলনায় এলপিজি সরবরাহের যে ঘাটতি আছে তা কিভাবে পূরণ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া জরুরি। আপনার এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই,
যে কমিশনের সক্ষমতা নেই তাকে সক্ষমতাহীনভাবে তাকে কাজ করতে দিলে সেখানে বিপর্যয় বাড়বে। তাকে সক্ষম করে তুলতে হলে আদমারাদের ঘামেরে তুই বাসা, তাকে ঘাম মারতে হবে। এই ঘাম মারার কাজটা করতে পারেন না কেন? একটি দেশের উন্নয়নের চাবিকাঠি সেটা হচ্ছে জ্বালানি। যদি আমরা জ্বালানি সরবরাহ করতে না পারি, আমরা যত উন্নয়ন পরিকল্পনাই নেই না কেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। এলপিজি সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। যেহেতু ভবিষ্যতে এর ব্যবহার বাড়বে, অতএব আমাদের নিরাপত্তার বিষয়টিও আসবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। পরে জানাজা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বিকেলে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বৃষ্টি সকাল থেকেই, যেন সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিদায়ে কাঁদছিল প্রকৃতি। বৃষ্টি মাথায় নিয়েই দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, শিক্ষার্থীদের ঢল নেমেছিল প্রিয় এসএমআই স্যারের শেষ বিদায়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা কফিন ফুলে ফুলে ভরে ওঠে, কিন্তু স্যারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হয়তো চোখে দেখা যায়নি, তবে অনুভব করা গেছে। একজন শিক্ষককে আমরা যেরকম কল্পনা করি, সেই কল্পনার বাস্তব মানুষটা হচ্ছেন স্যার। আজকাল যে মূল্যবোধের অবক্ষয় দেখি, এগুলোর মধ্যে সত্যি সত্যি সৈয়দ মঞ্জুরুল বাতি ঘড়ি ছিল বলবো আমাদের। এই বিপদের সময় উনি সত্যিকার অর্থে আমাদের ছায়া দিয়েছেন, আশ্রয় দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামের পরিচিতি এমন ছড়িয়েছে যে তার সাহিত্যিক পরিচয় খানিকটা আড়ালি পড়ে গেছে, অথচ সাহিত্যের জগতে তার ছিল উজ্জ্বল বিচরণ। সাধারণত যারা প্রাবন্ধিক হয় তারা হয়তো সৃষ্টিশীলতার দিকে অত থাকে না, কিন্তু মঞ্জুর দু হাতেই দুই বীণা বাজিয়েছে, বলা যায় দুই মন্দিরা। দেখুন, এই বৃষ্টির মধ্যে এত ভক্ত অনুরাগীর আগমন এটাই প্রমাণ করে যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম সবার কত প্রিয় ছিলেন। শিক্ষক হিসেবে, লেখক হিসেবে, সমালোচক হিসেবে এবং সর্বোপরি একজন অসাধারণ মানুষ হিসেবে সেই দৃষ্টান্ত আমাদের জন্য রয়ে যাবে এবং আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। মুক্ত চিন্তা, চর্চা আর অন্যায়ের প্রতিবাদে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন অনন্য দৃষ্টান্ত। নির্লোভ আর প্রচার বিমুখ এক জীবন পার করেছেন তিনি। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো, বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো। মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে, তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এখানে জানাজায় যোগ দেন তার সহকর্মী, স্বজন, শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। তালেবানের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের জেরে উত্তেজনা ভারতের রাজনীতিতে। তালেবানের বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামি ও নারী বিদ্বেষী আচরণের অভিযোগ তুলে বিজেপিকে রীতিমতো তুলোধুনো করেছে বিরোধী দল কংগ্রেস। এদিকে ভারতের মাটিতে বসেই পাকিস্তানের তুমুল সমালোচনা করলেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের অভিযোগ, নয়াদিল্লির মদদেই তাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কাবুল। কয়েক বছর আগের ভিডিও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবেই তোপ দাগিয়েছিলেন আফগানিস্তানের রাজনৈতিক সংগঠন তালেবানের বিরুদ্ধে। শুধু যোগী নন, দীর্ঘদিন ধরে এভাবেই তালেবান বিরোধী অবস্থান ধরে রেখেছে ভারত। তবে সম্প্রতি মিলছে সুরবদলের স্পষ্ট ইঙ্গিত। ইসলামাবাদের সাথে কাবুলের সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে তালেবানের সাথে সুসম্পর্কের একটি মহল তৈরি করেছে ভারত। এরই জেরে প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
তবে এই পরিবর্তনকে মোটেও ভালোভাবে দেখছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। ধর্মীয় গোঁড়ামি ও নারী অধিকার বিরোধী অবস্থানের কারণে যেই তালেবানকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল ভারত, সেই তালেবানের সঙ্গেই এখন দিল্লির ঘনিষ্ঠতা। এ নিয়েই উঠেছে সমালোচনার ঝড়। ভারত সরকার যদি যুক্তরাষ্ট্র বা চীনের কাছে নতি স্বীকার করে তা হয়তো রাজনৈতিকভাবে মানা যায়, কিন্তু যিনি নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ঢুকতেও দেন না, সেই আমির খান মুত্তাকির কাছে মাথা নত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার দায় মুত্তাকির নয়, ভারত সরকারের। এদিকে দিন দিন বেড়েই চলেছে ইসলামাবাদ কাবুল উত্তেজনা। শুক্রবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, পাকতিকা প্রদেশের মারঘা অঞ্চলে একটি বেসামরিক বাজারে চালানো হয়েছে বোমা হামলা। আমাদের সীমান্তবর্তী কিছু দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাকিস্তান সরকার বড় ভুল করছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে বসেই তাদের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে তেহরিকি তালিবান, পাকিস্তান টিটিপি ও অন্যান্য ইসলামী জঙ্গি গোষ্ঠী। শুক্রবার তিরা এলাকায় 11 সেনা নিহতের কথা নিশ্চিত করে ইসলামাবাদ। পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ঘাঁটি হিসেবে আফগানিস্তানকে ব্যবহারের পেছনে ভারতকে দায়ী করে তারা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।